আসসালামু আলাইকুম। আমি আজকে টিএল 431 এর বিভিন্ন ধরনের সার্কিট, বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আলোচনা করব। একটা একটা করে এই যে টিএল 431-এর যে বিভিন্ন ধরনের সার্কিট থাকে, বিভিন্ন ধরনের যে ডায়াগ্রাম থাকে, আমি একটা একটা করে উপস্থাপন না করে আহ, এ এই আইসিটা, এই যে জেনার ডায়োড 431 যে জেনার ডায়োড, এটা আসলে এর ফাংশন কিভাবে, এটা কিভাবে কাজ করে, সে বিষয়গুলো আজকে ডিসকাস করব। তো এই একটা ভিডিওতে আমি এটা দিয়ে আপনারা নিজের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের প্রজেক্ট, এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন ব্যাটারি চার্জ কাট সার্কিট, অটো কাট সার্কিট, এবং লো ভোল্টেজ প্রোটেকশন, হাই ভোল্টেজ প্রোটেকশন, লেভেল ইন্ডিকেটার, লাইট ইন্ডিকেটার, যেমন আপনার একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে একরকম বাতি জ্বলবে, ব্যাটারিতে চার্জ লো হয়ে গেলে অন্যরকম বাতি জ্বলবে, ইত্যাদি। তো এই যে 431 যে ট্রানজিস্টারের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে একটা জেনার ডায়োড। তো আমরা তো জানি সাধারণ যে জেনার ডায়োডগুলো হয়, সাধারণত যেটা কমন, সাধারণ না, যেটা হচ্ছে অ্যাভেলেবেল, খুব বেশি দেখা যায় সার্কিটে, সেটা হচ্ছে এরকম দেখতে। এটাও কিন্তু জেনার ডায়োড না, এটা জেনার ডায়োডের মতো, কিন্তু এটা হচ্ছে সাধারণ ডায়োড, এই ডায়োডের মতো, এই ডায়োডের মতো। এটার মডেল নাম্বার হচ্ছে 4148। তো এটাকে জেনার ডায়োডের মতো বানানোর কারণ হলো এটা অনেক বেশি সুইচিং করতে পারে, হাই ফ্রিকোয়েন্সিতে এটা ব্যবহার হয়। হাই ফ্রিকোয়েন্সি, যেখানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকে, হ্যাঁ, অন টাইম অফ টাইম খুবই দ্রুত সুইচিং হয়, সেখানে এটা ব্যবহার হয়। এইগুলো কিন্তু ওইখানে কাজ করবে না। তো এই যে এটা হলো একটা জেনার ডায়োড, এটা হলো একটা জেনার ডায়োড। তো এই ডায়োডগুলো হচ্ছে ফিক্সড, যেটা 5 ভোল্ট সেটা 5 ভোল্টেই থাকে, যেটা 12 ভোল্ট সেটা 12 ভোল্টেই থাকে, এরকম বিভিন্ন ধরনের আছে। আর এইটা হলো একটা জেনার ডায়োড, দেখতে ট্রানজিস্টরের মতো, 3টা পিন থাকে। এই যে এটা দেখতে ট্রানজিস্টরের মতো 3টা পিন, 1 2 3, হ্যাঁ। তো এই জেনার ডায়োডটা হচ্ছে ভ্যারিয়েবল করা যায়, মানে রেগুলেট করা যায়, কম বেশি করা যায়। যেমন ধরুন একটা ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে, আমি এই যে বিভিন্ন ধরনের, যেমন এইটা একটা ভেরিয়েবল রেজিস্টর, এটাও একটা ভেরিয়েবল রেজিস্টর। তো রেজিস্টরের মাধ্যমে এখান থেকে যে কারেন্ট অ্যাম্পিয়ার কম বেশি করে এই যে জেনার ডায়োডের যে জেনার ভোল্টেজ, সেটা কম বেশি করা যায়। তো 431 এটা এত চমৎকার কাজ করে যে আপনি এটা মিলি ভোল্টেজে সেন্স করাতে পারবেন। যেমন ধরুন আপনার 1 মিলি ভোল্ট, আপনি 1 মিলি ভোল্টে সেন্স করাবেন, ধরুন 5.1 ভোল্টে এটা সেন্স করাবেন। তো সেরকমভাবে যদি কম্পোনেন্ট দিয়ে এটা প্রোগ্রাম করেন, তা আপনার সেখানে গিয়েই কাজ করবে, অর্থাৎ এটা খুবই নিখুঁত কাজ করে। এজন্য এই 431 যে ভোল্টেজ রেগুলেটর জেনার, এটা এসএমপিএসে অনেক বেশি ব্যবহার হয়। তো আমি আর কথা না, আমি এখানে একটা সার্কিট বানিয়ে রেখেছি একটা সার্কিট। এটা সার্কিট এরকমই হয়, বেশ 2-3টা প্রজেক্টের ডায়াগ্রাম প্রায় এরকমই। তো আমি আপনাদের সার্কিটটা আগে একটু দেখেন। আমার এইটা খাতাতে বানানো আছে, আমি খাতাটা নিয়ে আসি, আপনাদের বোঝাতে সুবিধা হবে। এটা আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম। তো কাজের চাপের কারণে ভিডিওটা আসলে করা হয়নি। আমি বেশ কয়েকদিন থেকে কোনো ভিডিও দেইনি, কারণ কাজের ফাঁকে ফাঁকে আমাকে ভিডিওগুলো করার চেষ্টা করি, কাজ ফেলে দিয়ে কিন্তু এই ভিডিওগুলো করা সম্ভব হবে না। আর ইউটিউব বা গুগল থেকে কোনো একটা ডায়াগ্রাম নিয়ে সেখান থেকে কপি করে
মোটামুটি একটা ইয়া করে যে আমি পোস্ট করে দিলাম এরকম না। এগুলোর পিছনে অনেক অ্যানালাইসিস করতে হয়, এগুলোর ডাটা শিট দেখতে হয়। খুব ভালো একটা পরিশ্রমের কাজ। কোথায় রাখলাম? আমার ভিডিওগুলো কিন্তু লম্বা হবে। আমি যে ভিডিওগুলো বানাই, আমার ভিডিওগুলো লম্বা হবে, কারণ এরকম একটা সার্কিট, একটা মিউজিক সেট করে 2-4 মিনিট বা 3 মিনিটের একটা শর্ট ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম। আপনারা হুবহু সেম বানাবেন, এটা কাজ করতেও পারে নাও পারে। কাজ নাও করতে পারে, এর কারণ হলো এটা সম্পর্কে আপনি জানেন না, শুধুমাত্র এই দেখে দেখে ফলো করলেন, যেভাবে আছে আপনি হুবহু সেম বানালেন। আপনি প্রচুর চেষ্টা করলেন সেম বানানোর জন্য, একই রকম বানানোর জন্য, তারপরও কাজ করছে না। আসলে এই কারণগুলো হয় কি কারণে, মানে এরকম হয় কি কারণে, সেটা হয় অনেক কিছু না জানার কারণে। কত কিছু আমাদের জানা থাকে না, আমরা বানাই, কাজ হয় না। কি কারণে হয় না সেটা তখন আমরা আর বুঝতে পারি না। তো তার জন্য আমাদেরকে ডিটেলস জানতে হবে। এজন্য আমি একটু ডিটেলস বলার চেষ্টা করি। মোটামুটি আমি ইলেকট্রনিক্সের ওপর কোনো ডিগ্রিধারী প্রফেশন না, বাট প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি এইগুলো নিয়ে যেহেতু নাড়াচাড়া করি, আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওগুলো যারা শিখতে চান শুধু তাদের জন্য। আচ্ছা, আমি 3 পিনের প্রথমে এটা দেখুন, TL49 TL431, হ্যাঁ, 431, 3টা পিন, 1 2 3। এই যে বাম সাইড, এটা হচ্ছে বাম সাইড, বাম দিক থেকে এক গণনা 1 2 3, এই যে খাতাতে বানিয়ে রেখেছি। 1 নাম্বার পিন হচ্ছে ভোল্টেজ রেফারেন্স পিন। রেফারেন্স কি আমি সেটা বলছি, তার আগে 3টা পিন আমি বুঝিয়ে দেই। 1 নাম্বার পিন হলো রেফারেন্স পিন, এই দেখুন রেফারেন্স এবং 2.5 ভোল্ট। আর এখানে এই যে 2 নাম্বার পিন অ্যানোড এবং 3 নাম্বার পিন ক্যাথোড। এই জায়গাতে ফলো করেন, এটা কোম্পানির পক্ষ থেকে এরকম সিম্বল, প্রতিটা কম্পোনেন্টের সিম্বল থাকে, ভেরিয়েবল বলেন, রেজিস্টর বলেন, ক্যাপাসিটার বলেন, প্রতিটা কম্পোনেন্টের সিম্বল কোম্পানি যে সার্কিটের সাথে দিয়ে দেয়। যেমন এই যে এইটা একটা সার্কিট, এখানে দেখেন, আচ্ছা এইটা দেখেন, এই যে একটা একটা সিম্বল, এইটা একটা সিম্বল। এই সিম্বলের অর্থ হলো, এইখানে দেখেন কে লেখা আছে, কে। আপনি এইটুক বাদ দেন, এইটুকু বাদ দেন, আর এইটুকু বাদ দিয়ে দেখেন এখানে কে লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে ক্যাথোড। এখন আপনি যখন এটা নিয়ে পড়াশোনা করবেন যে আসলে ক্যাথোড কি, ক্যাথোড হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ সাইড এবং অ্যানোড হচ্ছে নেগেটিভ সাইড। তো ক্যাথোড এবং অ্যানোড এটা হচ্ছে একটা ডায়োডের মতো। এই যে দেখুন 4007 যে সাদাসিধে যে কমন একটা ডায়োড, এই ডায়োডেরও ছবি বানিয়ে রেখেছি। আপনারা যারা একেবারে বেসিক লেভেলে আছেন তাদের বোঝার কিন্তু এটা একদমই সুবিধা হবে। এখানে দেখেন 4007 একটা ডায়োড। তো ডায়োডের সিম্বল হচ্ছে এইটা। আমরা ভোল্টেজটা যখন অ্যানোডে, পজিটিভ ভোল্টেজ যখন আমরা অ্যানোড পয়েন্টে ইনপুট করব, এই ভোল্টেজটা এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে চলে যাবে, ক্যাথোড দিয়ে বেরিয়ে যাবে। এই যে দেখুন, অ্যানোডে যদি আমরা ইনপুট করি পজিটিভ ভোল্টেজ, তাহলে ক্যাথোড দিয়ে বেরিয়ে যাবে। আবার ক্যাথোডে যদি আমরা ইনপুট করি, ক্যাথোডে যদি আমরা ইনপুট করি এখানে নেগেটিভ ভোল্টেজ, এখানে যদি নেগেটিভ ভোল্টেজ ইনপুট করি তাহলে এই দিক দিয়ে আসবে। যদিও নেগেটিভ সোর্স কখনো যায় না, নেগেটিভ সোর্স হচ্ছে সবসময় ফেরত আসে, সবসময় ফেরত আসে। তো যখন আমরা এখানে নেগেটিভ ইনপুট করব, তখন এই পাশে যে পজিটিভ থাকবে সেটা রিটার্ন যেতে পারবে, বোঝানোর ক্ষেত্রে বলছি আর কি। তো এখানেও সিস্টেমটা হচ্ছে তাই। 431 যে আপনার জেনার ডায়োড, সেটা রেগুলেটর জেনার ডায়োড, সেটা এই যে এটা হচ্ছে ডায়োড, 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিন, এটা ডায়োডের মতোই আচরণ করে। তো সাধারণ যে ডায়োডগুলো আছে না,
যে এই যে এরকম যে 4007 যে ডায়োডগুলো আছে বিভিন্ন চার্জারে দেখা যায়, বিভিন্ন মডিউলে দেখা যায়। এই যে এখানে একটা কেলয় সার্কিটে এই যে সাধারণ একটা ডায়োড, হ্যাঁ, কমন একটা ডায়োড, এই যে রেকটিফায়ার ডায়োড। তো এই ডায়োডগুলো কিন্তু এক পাশে ভোল্টেজ দিলেই কিন্তু অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় ডাইরেক্ট। এগুলোর কোনো লিমিট নাই, কোনো কিছু নাই। এখানে জাস্ট এখান দিয়ে ট্রান্সফার হবে, জাস্ট ভোল্টেজ একটু ড্রপ করবে 0.7 ভোল্ট, 0.6 ভোল্ট, 0.5 ভোল্ট, জাস্ট একটু ড্রপ ভোল্ট করবে, এছাড়া ভোল্টেজটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। কিন্তু এখানে যদি ভোল্টেজ ইনপুট করা হয়, এই যে 2 নাম্বার পিন অ্যানোডে যদি এখানে নেগেটিভ ভোল্টেজ দেয়া হয়, তো 3 নাম্বার পিন দিয়ে এই ভোল্টেজটা ততক্ষণ পর্যন্ত আউট হবে না। সাধারণত দেখেন, সাধারণ ডায়োডগুলো দেখেন, এখানে ভোল্টেজটা দিলেই কিন্তু ক্যাথোড পয়েন্টে, এই যে ক্যাথোড পয়েন্টে ভোল্টেজটা দিলেই কিন্তু আপনার এখান দিয়ে অটোমেটিক ভোল্টেজটা পাস হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু এইখানে এই জেনার ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু সহজে ট্রান্সফার হবে না, কারণ এখানে যে রেফারেন্স পিন আছে, এই রেফারেন্স পিন পয়েন্টে, অর্থাৎ 1 নাম্বার পিনে যখন আমাদের 2.5 ভোল্ট হবে, কেবলমাত্র তখনই এইটা ভোল্টেজটা ট্রান্সফার করবে এখান থেকে। এটা ওপেন হবে যাকে বলে, এই 2 পয়েন্ট ওপেন হয়ে যাবে, সরি ওপেন না, এই দুইটা একে অপরে শর্ট হয়ে যাবে। এরকম এটা দিয়ে দেখাই, এরকমভাবে শর্ট হয়ে যাবে। এখানে যদি 0 ভোল্টেজ থাকে, এই যে 1 নাম্বার পিন, মডিউলটা কোথায় দেখুন, এখানে 3টা পিন, তাই না, 1 2 3, 3টা পিন। তো 1 নাম্বার পিন হচ্ছে রেফারেন্স পিন। এই রেফারেন্স পিনে যখন আমাদের 2 ভোল্ট থাকবে, 2 ভোল্ট থাকলে কিন্তু আমাদের এটা অফ থাকবে, এটা কাজ করবে না। মানে আমাদের এখানে যদি ভোল্টেজ দেওয়া থাকে তো যাওয়া আসা করবে না, এটা বন্ধ থাকবে, ব্লক থাকবে। 1 নাম্বার পিন রেফারেন্স পিনে যখনই আমাদের 2.5 ভোল্ট হয়ে যাবে, এটার গেট খুলে দিবে, ভোল্টেজ যাওয়া আসা করতে পারবে। তো এই পয়েন্টে আমরা ভোল্টেজ ডিভাইডার অথবা ভ্যারিয়েবল, হ্যাঁ, এই যে 1 নাম্বার পিন, এই এক নাম্বার পিনের এই পয়েন্টে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি, ভোল্টেজ ডিভাইডার দিয়ে ফিক্সড রেজিস্টার ইউজ করতে পারি। এখন এমন একটা পর্যায়ে চাচ্ছি আমি ভোল্টেজ বাড়াতে ধরলাম, যখন আমার ভোল্টেজ 15 ভোল্ট হবে, একটা লাল সিগন্যাল বাতি জ্বলে উঠবে। তো আমি এখান থেকে যেটা করতে হবে সেটা হলো, যখন আমার ইনপুট মেন সোর্স যখন 15 ভোল্টে পৌঁছে যাবে, এর রেফারেন্স ভোল্ট যেন 2.5 ভোল্ট হয়, এইটা করতে হবে ভেরিয়েবলের মাধ্যমে। এরকম একটা ভেরিয়েবল দিয়ে, এটা জেনে থাকবেন হয়তো, আমি দেখাচ্ছি, এইটা হয়তো জেনে থাকবেন যে ভোল্টেজ ডিভাইডার যেরকমভাবে কাজ করে সেটা হলো, এই হলো একটা রেজিস্টর এবং এই হলো একটা রেজিস্টর। তো এটা যদি গ্রাউন্ড ধরি আর এটা যদি 12 ভোল্ট ইনপুট ধরি কিংবা 10 ভোল্ট ধরি, তাহলে এখানে 2টা রেজিস্টর অন কে এবং এখানেও অন কে। তো এখানে যে আপনারা নীল কালারের ভেরিয়েবল দেখছেন, এই ভেরিয়েবল এবং এইটা কিন্তু সেম জিনিস। এই যে মাঝের যে পয়েন্টটা আছে, মাঝের পয়েন্টটা আমরা যতটা এইদিকে নিব ততটা এটার মানে ভ্যালুটা চেঞ্জ হবে। এই যে মাঝের পিনের যে ভ্যালু, মাঝের পিনের ভ্যালুটা, রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। তো এটা আপনারা ভেরিয়েবলে ইউজ করতে পারেন, আবার ফিক্সড রেজিস্টার হিসেব করে ক্যালকুলেশন করে অ্যাপস পাওয়া যায়, গুগলে অনেক অ্যাপস আছে, প্লে স্টোরে অনেক অ্যাপস আছে, এটা ক্যালকুলেট করে ফিক্সড রেজিস্টার দিতে পারেন। সবচেয়ে ভালো হয় এরকম যে ভেরিয়েবল সেটা। আর এখানে অবশ্যই খুব ভালো মানের ভেরিয়েবল ব্যবহার করতে হবে, কারণ এখানে নিখুঁতভাবে ক্যালিব্রেট করে রাখতে হবে।
এটা যেহেতু মিলি ভোল্টেও সেন্স করতে পারে, এজন্য এখানে খুবই নিখুঁতভাবে রেজিস্টরের মানটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমাদের ইনপুট ভোল্টেজ 10 ভোল্ট। এরকমভাবে যদি কানেকশন করেন, দুই পাশে দুইটা 1K রেজিস্টর, এক পাশে গ্রাউন্ড এবং এক পাশে পজিটিভ। তো এখানে যদি 10 ভোল্ট ইনপুট করা হয়, তাহলে আপনি এখানে 5 ভোল্ট পাবেন, এখানে 5 ভোল্ট পাবেন আপনি এইখানে। তো এই 5 ভোল্ট যদি এইখানে জুড়ে দেওয়া হয় রেফারেন্সের সাথে, এই যে রেফারেন্সের সাথে যদি জুড়ে দেওয়া হয়, রেফারেন্সের সাথে যদি জুড়ে দেন, এই ভোল্টেজটা যদি 5 ভোল্ট হয়, 5 ভোল্ট হলে আপনি এখানে পাবেন 2.5 ভোল্ট, অর্ধেক পাবেন ভোল্টেজ। আপনি এখানে ইনপুট যাই দেন না কেন অর্ধেক পাবেন। এখানে যদি আপনি 24 ভোল্ট দেন, যদিও রেজিস্টরের মান আরেকটু হাই করতে হবে 24 ভোল্ট দিলে, কারণ 1K 2K, এই 2K যখন 24 ভোল্ট দেওয়া হবে রেজিস্টর হিট হবে, যার কারণে এখানে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে হবে। তো এই ভোল্টেজটা যদি 5 ভোল্ট করেন, 5 ভোল্ট করলে এখানে 2.5 ভোল্ট পাওয়া যাবে। এই পয়েন্টটা যদি এইখানে জুড়ে দেওয়া হয়, এই যে রেফারেন্স পিনের সাথে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে যখন 5 ভোল্টে পৌঁছে যাবে, এই লাইনটা যখন 5 ভোল্টে পৌঁছে যাবে, তখন আপনার এইটা কাজ শুরু করবে। কিন্তু 5 ভোল্টের যদি কম থাকে, তাহলে এইটা কাজ শুরু করবে না। যেমন এটা হচ্ছে আউটপুট পিন, এখানে আপনি একটা লাইট দিয়ে রাখলেন, ঠিক এরকমভাবে কানেকশন করে রাখলেন। এই যে যখন আপনার 5 ভোল্ট পূর্ণ হবে, এখানে আমি এখানে 10 ভোল্ট দিয়ে রেখেছি, তো 10 ভোল্ট বাদ দিয়ে মনে করুন এখানে 4.99। তো এখানে যখন 4.99 ভোল্টেজ ইনপুট করবেন এবং এখানে গ্রাউন্ড, তখন এখানে কত পাওয়া যাবে দেখুন। (4.99/2) তো এখানে আপনি পাবেন 2.495। তো 2.495 এখানে কিন্তু আমাদের দরকার 2.5। তার মানে আমাদের 5 ভোল্ট পূর্ণ হয়নি, যার কারণে এটা কিন্তু আর কাজ এখন চালু হবে না, এটা বন্ধ থাকবে। তো এইখানে যখন 5 ভোল্ট পূর্ণ হবে, এখানে যখন 5 ভোল্ট পূর্ণ হবে, রেফারেন্স পাবে 2.5 ভোল্ট, এটা কাজ করবে। যদিও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এখন আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট আমার পক্ষ থেকে চেষ্টা করছি এটা বোঝানোর। তো এটা তো খাতাতে বানিয়ে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আর একটা বিষয় হলো, এই জেনার ডায়োড দিয়ে কিন্তু 100 মিলি মতো পাওয়া যায়। যদিও 100 মিলি ডাটা শিটে লেখা থাকে, বাট এটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ। 100 মিলি নিতে গেলে এটা হিট হবে, আপনি হাত দিয়ে দেখবেন গরম গরম অনুভব হচ্ছে। তো এটার শক্তি হচ্ছে 100 মিলি সর্বোচ্চ। এখন আমি যে সার্কিটটা বানিয়েছি সেটা একটু আপনাদের ডিটেলসটা বলি। আমি এখানে যা যা করেছি সেটা হলো, প্রথমে দেখুন 1 নাম্বার পিন, এক নাম্বার পিন এখানে একটা 10K ভেরিয়েবল, 103 ভেরিয়েবল, এইটা মাঝের পিনের সাথে কানেক্ট আছে, এবং ভেরিয়েবলের এক প্রান্ত আছে মাঝের পিনের সাথে, 431-এর মাঝের পিনের সাথে। 431-এর 1 নাম্বার পিন ভেরিয়েবলের মাঝের পিনের সাথে, এবং ভেরিয়েবলের এক প্রান্ত 431-এর মাঝের পিনের সাথে। এইখানে আমাদের গ্রাউন্ড ইনপুট করতে হবে। এই যে জেনার ডায়োডের যে মধ্যেকার পিন আছে, এখানে আমাদের গ্রাউন্ড ইনপুট করতে হবে, অর্থাৎ এখানে 10 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট ব্যাটারি থেকে হোক, বা আপনি যেই কাজে ইউজ করবেন সেটা থেকে সর্বোচ্চ 36 ভোল্ট পর্যন্ত, এর বেশি না।
আচ্ছা, এবং ভেরিয়েবলের আরেক প্রান্ত হয়ে এখানে এই যে 4.7K একটা রেজিস্টর, এইটা হচ্ছে 3 নাম্বার পিনের সাথে। এটা দেওয়ার কারণ হলো এটা ফিডব্যাক হিসাবে কাজ করবে। অর্থাৎ এখানে যদি লিকেজ কোনো কারেন্ট থাকে, অল্প কোনো কারেন্ট থাকে, সেইটা এখানে যে সামান্যটুকু হয়তো জ্বলে থাকতে পারে, কিংবা দেখা যাবে এটা ঘোরানোর সময় কোনো ফল্ট, লিকেজ কোনো ভোল্টেজ বা লিকেজ কোনো কারেন্ট এখানে চলে আসবে। তো এসে যেন কাজে ব্যাঘাত ঘটাতে না পারে, তার জন্য এখানে ফিডব্যাক হিসাবে একটা রেজিস্টর। এটার মান আপনি 10K দিতে পারেন, 4.7K উপরে রাখবেন, তাহলেই হবে। এই প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং মাঝের পিন হচ্ছে নেগেটিভ। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে নেগেটিভ। এবং এলইডি বাল্ব যেভাবে আমি কানেকশন করেছি সেটা হলো 3 নাম্বার পিনের সাথে সরাসরি এলইডি বাল্বের নেগেটিভ এবং পজিটিভের সাথে বাল্বটা যেন কেটে না যায় তার জন্য একটা রেজিস্টর। এখানে 1K ব্যবহার করা যেত, আমি দুটোই একই রকম দিয়েছি 4.7K। এটা বাল্ব সুরক্ষার জন্য রেজিস্টর হয়ে পজিটিভ। তো এইখানে আমি এখন পজিটিভ ইনপুট করব এবং মাঝের পিনে নেগেটিভ ইনপুট করব। আপনি এখন দেখেন এই সার্কিটটা আসলে কিভাবে কাজ করে সেটাই দেখানো হয়নি। সেটা না দেখলে তো আসল মজা পাবেন না, বুঝবেন না। আমি আমার যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই সেইখান থেকে লাইন দিচ্ছি। তা আমি নেগেটিভ কানেক্ট করলাম, নেগেটিভ কানেক্ট করলাম এবং এই পাশে পজিটিভ কানেক্ট করলাম, পজিটিভ কানেক্ট। হ্যাঁ, এই যে নেগেটিভ এবং পজিটিভ। তো এখন কিন্তু আমাদের এই লাইটটা চালু হয়নি, কারণ পাওয়ার সাপ্লাইতে 2.6 ভোল্ট আছে মাত্র। এখন আমি মাল্টিমিটার দিয়ে যে রেফারেন্স যে ভোল্টেজ সেটা যদি দেখাই, এখানে আমি যে বললাম যে 1 নাম্বার পিনে 2.5 ভোল্ট হলেই কেবল এটা কাজ করবে, মানে এটা অন হবে। তো রেফারেন্স ভোল্টেজটা কত আছে সেটা একটু দেখাই। যদিও ভিডিওগুলো বানাতে গেলে অনেক প্রস্তুতি নিয়ে করা লাগে, বাট আমি কাজের ফাঁকে যেটুকু সময় পাই ভিডিও করে ফেলি, আমার এতটা ইয়া করা যাবে না। এই যে সময় দিচ্ছি আধা ঘন্টা 1 ঘন্টায় অনেক। আচ্ছা, এখানে আমি পার্মানেন্টভাবে কানেক্ট করে দিলাম এই লো সাইড। মিটারটা এই পাশে রাখি, এবং এইভাবে রাখলে হয়তো আপনাদের সুবিধা হবে দেখতে। প্রথমে আমি ইনপুট ভোল্টেজ দেখাই। ইনপুট ভোল্টেজ 2.6, আমি ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছি। ভোল্টেজ বাড়িয়ে 8 ভোল্ট। হ্যাঁ, ইনপুট 8 ভোল্ট দিলাম, কিন্তু আমাদের বাতিটা এখনও জ্বলছে না। তো বাতিটা কত ভোল্টে ক্যালিব্রেট করা আছে আমরা এখন একটু দেখি। আমাদের ভোল্টেজ দেখেন 1.5 ভোল্ট। হ্যাঁ, 1.5 ভোল্ট। তো আমি ইনপুট ভোল্টেজটা বাড়াতে থাকি। দেখুন, ইনপুট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এটার যে রেফারেন্স ভোল্টেজ সেটা বাড়ছে 1.9। হ্যাঁ, 2 ভোল্ট এবং 2.2 ভোল্ট। এখনও কিন্তু বাতিটা জ্বলছে না। এবং 2.3 ভোল্ট এবং 2.5 ভোল্ট। দেখুন, 2.5 ভোল্টে বাতিটা কিন্তু জ্বলে উঠেছে। হ্যাঁ, আমি মিটার খুলে ফেলেছি। এটা এখানে ধরে থাকা লাগবে এক হাতে। আলোটা হয়তো বুঝতে পারছেন কি না। আচ্ছা, আমি এখানে বাতিটা একটু অফ করি, আপনাদের দেখতে সুবিধা হবে এজন্য। এখানে অনেক হাই ওয়াটের লাইট দেওয়া ছিল, সেটা আমি অফ করলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আমি মাল্টিমিটার রেফারেন্সের সাথে কানেক্ট করলাম। এখানে ভোল্টেজ আসছে কত,
2.5 2.5। এই ভোল্টেজটা আমি অল্প একটু ডাউন করছি, দেখুন আমি কতটুকু ডাউন করেছি, 2.46। এখানে 40 মিলিভোল্ট, হ্যাঁ, এখানে 38 মিলিভোল্ট মতো কম আছে। আমাদের বাল্বটি কিন্তু জ্বলছে না। এখানে 2.5 ভোল্ট, তো 2.5 ভোল্টে আসছে। এখন কিন্তু আমাদের বাতিটি জ্বলছে। তো ইনপুট ভোল্টেজ কত আছে সেটা দেখি। ইনপুট ভোল্টেজ আছে 12.9। তো এটা যদি আমরা করতে চাই যে একটা 12 ভোল্টের একটা ব্যাটারি, হ্যাঁ, 12 ভোল্টের একটা ব্যাটারি, এটা যখন ফুল চার্জ হবে তখন যেন এই লাল বাতিটা জ্বলে, কিংবা রিলের মাধ্যমে চার্জিংটা অফ করে দেয়, এরকম যদি করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আমাদের এইটার দিকটা একটু খুঁজে নিতে হবে, যে কোন পাশে গেলে ভেরিয়েবল থেকে এটার পোলারিটিটা আমাদের বের করে নিতে হবে, যে কোন পাশে ঘোরালে বাতিটা বন্ধ হয়। এই যে বন্ধ হচ্ছে, হ্যাঁ, এই যে বন্ধ হচ্ছে। তা আমি এখান থেকে ভোল্টেজটা একটু একটু করে বাড়াতে থাকবো। এটা কানেক্ট করতে হবে, কানেক্ট না করলে আপনাদেরকে তো দেখানোটাই মূল উদ্দেশ্য। এটা কানেক্ট না করলে আপনারা দেখতে পারবেন না, মজাও পাবেন না। এটা ইনপুট ভোল্টেজের জন্য কানেক্ট করে দিলাম। এখানে ভোল্টেজ বাড়িয়ে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়িয়ে 14.4 ভোল্ট করলাম। 14.4 ভোল্ট করলাম, এবং ভেরিয়েবল থেকে এটা একটু কমিয়ে দিব। ভেরিয়েবল থেকে আচ্ছা কমছে না কি বাড়ছে বুঝতেছি না। এই যে ঠিক আছে, ভেরিয়েবল থেকে 14.4-এ রেখে ভেরিয়েবল থেকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেন বাতিটা জ্বলে উঠলো এরকম। আবার ভেরিয়েবল থেকে একটু ডাউন করলেই যেন নিভে যায়, একটু বাড়িয়ে দিলেই বাল্বটা অন হয়ে যায়। এখন দেখুন আমি 14.4 থেকে ভোল্টেজটা, আচ্ছা এইবার ঠিক আছে। একটা বিষয় খেয়াল করুন, 14.4 থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি ভোল্টেজ, 13.8 ভোল্টে দেখুন নিভে গেছে বাতি। এবং 14.6 ভোল্ট দেখুন অটোমেটিক এটা জ্বলে উঠেছে। ভোল্টেজ বাড়িয়ে কত করলাম? 15 ভোল্ট, বাতি জ্বলছে। 16 ভোল্ট, বাতি জ্বলছে। এবার ডাউন করছি, একেবারে ডাউন করে দিলাম। ধরে নিলাম ব্যাটারি ভোল্টেজ আছে 10 ভোল্ট এবং চার্জ হচ্ছে, হ্যাঁ, এই যে 12 ভোল্ট, 12, 13, এরকমভাবে চার্জ বাড়তে এক পর্যায়ে যখন এটা 14.4 ভোল্টে আসবে, তো এটা বাতি জ্বলবে। আর এই বাতিটা থেকে সিগন্যাল নিয়ে একটা ট্রানজিস্টর দিয়ে রিলের মাধ্যমে এটা অটো কাট বানানো যায়। তো এটা হচ্ছে একেবারে ফুল কাট করে দেয়, আর কখনো চার্জ নিবে না এরকম। এসি লাইন কাট করে দিতে পারেন, যে সরাসরি এসি লাইন কাট করে দিলে আর এটা চার্জ হবে না, এটা করা যায়। আচ্ছা, এটা হলো হাই ভোল্টেজ প্রোটেকশন বা হাই ভোল্টেজ কাট, ব্যাটারির ফুল চার্জ কাট। এখন লো ভোল্টেজ কিভাবে করবেন? ব্যাটারির চার্জিংটা যখন কমে আসবে তখন যেন এটার বাতিটা চেঞ্জ হয় বা অন্যরকম হয়। এটা তো শুধু ভোল্টেজ বাড়াতে থাকলে এই বাতি কাজ করে, কিন্তু ভোল্টেজ কমাতে থাকলে যেন কাজ করে, সেটা কিভাবে করবেন? সেটাও খুবই সিম্পল। এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাই। সার্কিটটা বানাতে হবে। একই সার্কিট, শুধুমাত্র বাল্ব পোলারিটি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সার্কিটটা ভালো মতো আগে দেখে নিন। আমি এটাকেই, এই যে এখন আমি বাল্বটা খুলে ফেলবো।
পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই খুলে ফেলতে হবে। এবং এই যে পজিটিভের সাথে যে রেজিস্টার, এটাও আমাদের প্রয়োজন নাই। এই যে দেখুন, এটা হলো আমাদের মেন সার্কিট, মানে এটাই হচ্ছে আমাদের আসল সার্কিট। আমরা এটা হাই ভোল্টেজ ইন্ডিকেটর করব নাকি লো ভোল্টেজ ইন্ডিকেটর করব সেটা নির্ধারণ হবে এইমাত্র এই দুইটা দিয়ে, এই যে বাল্ব দিয়ে আর একটা রেজিস্টার দিয়ে। এটা আমরা শুধু একটু পোলারিটি চেঞ্জ করে দিলেই এটা করা যাবে। তো এখন যেটা করব সেটা হলো রেজিস্টর কানেক্ট দিব। আচ্ছা, এখানে যে নেগেটিভ পয়েন্ট, মানে এই বাল্বের যে নেগেটিভ সাইড, এই নেগেটিভ সাইড এখানে যে নেগেটিভ পয়েন্ট মাঝের পিন, এই যে 431-এর যে মাঝের পিন, সেখানে এই এলইডির গ্রাউন্ডটা সংযুক্ত করে দিতে হবে। তো আমি সংযুক্ত করছি। আমি সরাসরি ডায়াগ্রাম দেইনি, কারণ আমার মনে হয় যদি এটা অল্প একটু আপনাদের বোঝাতে পারি তো আশা করি এই ডায়াগ্রাম লাগবে না, আপনারা নিজে নিজে ডায়াগ্রাম তৈরি করে কাজ করে নিতে পারবেন। আর ডায়াগ্রাম দেখে দেখে সাকসেস সবাই হতে পারে না, শুধু ডায়াগ্রামের ওপর ভরসা করেন না। অনেক সময় হয় কি, আপনি ডায়াগ্রাম দেখেও সাকসেস হতে পারবেন না, কারণ এগুলোর পিছনে অনেক জানাশোনার বিষয় থাকে, অনেক অ্যানালাইসিস, অনেক গবেষণা, অনেক কিছু দরকার হয়। প্র্যাকটিক্যাল, যত বেশি প্র্যাকটিক্যাল করবেন। এইটা একদম সিম্পল একটা সার্কিট, এমন কিছু না যে আপনি অনেক কিছু শিখে গেলেন। এটা একদমই সিম্পল একটা সার্কিট। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের কাছে এটা অনেক অনেক কিছু মনে হবে। দেখুন, হ্যাঁ, কি মডিফাই করলাম দেখুন, এইটুকু। এরপর কানেকশন হবে আগের মতোই। এরপর কানেকশন হবে আগের মতোই। আচ্ছা, আমি লাইন দেওয়ার আগে আপনাদের এটা বিষয়ে একটু বলে দেই। এটা কিভাবে কাজ করবে সেটা যদি আপনাদের বলি, তাহলে আমার মনে হয় আপনাদের এই জিনিসটা মানে নিজেরাই বানিয়ে ফেলতে সুবিধা হবে। তো এই সাইডটা সাদা করি, দেখতে যেন সহজ হয়। আচ্ছা, ঠিক আছে। প্রথমে দেখুন, এটার 1 নাম্বার পিনের সাথে এই যে ভ্যারিয়েবল রেজিস্টর, এবং এক পাশে নেগেটিভ এবং অন্য পাশে পজিটিভ। তো এটা ভোল্টেজ ডিভাইডারের মতো কাজ করবে, এখানে ভোল্টেজ ক্যালিব্রেট করার জন্য 2.5 ভোল্ট রেফারেন্সের জন্য। আচ্ছা, এখানে যে একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টর। এটা আউটপুট পিন, 3 নাম্বার পিন, এটা হচ্ছে আউটপুট পিনের সাথে এবং পজিটিভের সাথে। আচ্ছা, সেটাও গেল। এখানে ফিডব্যাক এইবার কিন্তু পজিটিভের সাথে দেওয়া যাবে না, এবার দিতে হবে ফিডব্যাক নেগেটিভের সাথে। ফিডব্যাকটা এবার দিতে হবে নেগেটিভের সাথে, এজন্য আমরা পজিটিভ থেকে খুলে এখানে নেগেটিভের সাথে দিতে হবে। আপনার যেরকমভাবে সুবিধা হয় দিয়ে নেবেন। এইবার ফিডব্যাক দিলাম নেগেটিভ।
সার্কিটটা সোল্ডারিং করার পর আমি একটু পরিষ্কার করি, যে ছবিতে আপনাদের দেখতে ভালো লাগবে, ছবিতে দেখতে সুবিধা হবে। কারণ এখানে অনেক রজন টজন লেগে আছে, এটা ক্লিয়ার হয়তো বোঝা যাবে না। পরিষ্কার করে আচ্ছা, লো ভোল্টের জন্য সার্কিটটা আগে দেখুন কীরকম কাজ করে। ঠিক আগের মতোই পজিটিভ এবং নেগেটিভ কানেক্ট করে দিলাম। এবং এখানে বাতিটি কিন্তু জ্বলছে না, আপনারা এখানে ফলো করলে দেখবেন যে লাল যে বাল্বটি এটা কিন্তু জ্বলছে না। ইনপুট ভোল্টেজ কত আছে যদি একটু দেখাই, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের কথা বলছি, সাপ্লাই ভোল্টেজ আছে। আচ্ছা, আমি পার্মানেন্টভাবে এটা কানেক্ট করে রাখি, ভেরিয়েবল ঘোরাতে আমার সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি সাপ্লাই ভোল্টেজ দিয়েছি 10.98, অর্থাৎ 11 ভোল্ট। তো আমি এই 11 ভোল্টকে ডাউন করছি, এখানে 10.5 ভোল্ট। তো যখন আমাদের ব্যাটারির ভোল্টেজ 10.5-এ চলে আসবে, এখানে দেখেন লাল একটা বাতি জ্বলছে, লাল বাতি জ্বলছে। এই লাল বাতি সিগন্যালটাকে নিয়ে আমরা মসফেট দিয়ে হোক, রিলে দিয়ে হোক, এখানে লো ভোল্টেজ প্রোটেকশন বা পুনরায় চার্জিং স্টার্ট করা যায়, এরকম অনেক ধরনের সার্কিট করা যাবে। ভোল্টেজটা দেখুন, আমি আবার বাড়িয়ে দিচ্ছি, দেখুন 10.63, অর্থাৎ এখানে 10.600 মিলি, অর্থাৎ এখানে মাত্র 100 মিলি মতো বেশি আছে। আমি যদি এটা কমিয়ে দিই, এই যে 10.47, অর্থাৎ এটা একদম অ্যাকুরেটভাবে এটা ভেরিয়েবলের মাধ্যমে ক্যালিব্রেট করা আছে। যদি আমি এটা 12 ভোল্টে করতে চাই, যে যখন আমাদের ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্টে নেমে আসবে, তখন এই বাতিটি জ্বলে উঠবে। আর 12 ভোল্ট প্লাস থাকলে এই বাতিটি চালু হওয়ার প্রয়োজন নাই। তখন আমাদের যেটা করতে হবে, সাপ্লাই ভোল্টেজ প্রথমে 12 দিতে হবে, সাপ্লাই ভোল্টেজ প্রথমে 12, এবং লাইট দিয়ে ভালো বোঝা যাচ্ছে না। সাপ্লাই ভোল্টেজ 12 করার পরে এইখান থেকে ভেরিয়েবলটা ঘোরাতে হবে। বাতিটি কিন্তু অফ মোডে আছে, এটাকে অন করে দিতে হবে, এটাকে শুধু অন করে দিতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, রেফারেন্স ভোল্টেজ কিন্তু এখন 2.5 এর নিচে নেমে গেছে, আপনারা এই রেফারেন্স ভোল্টেজটা ফলো করতে পারেন। আর রেফারেন্স ভোল্টেজটা যদি ফলো করেন, সবচাইতে সহজ হবে, ভেরিয়েবলটা কোন দিকে যাবে না যাবে এটা ঘোরাতে সুবিধা হবে। দেখুন 2.5 প্লাস আছে, এটা যখনই 2.5 এর নিচে নেমে আসবে, তখনই আমাদের বাতিটি চালু হবে। এটা 2.5 এর নিচে, এখানে শর্ট করে দিয়েছিলাম মাল্টিমিটারের প্রোব, যেহেতু এখানে অনেক ঘন জায়গা, এবং ভোল্টেজ অনেক বেশি দেখাচ্ছে, হয়তোবা শর্ট হয়ে গেল, জেনারটা হয়তোবা নষ্ট হয়ে গেল, কারণ এখানে ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে দিয়েছিলাম ভুল করে। ভোল্টেজটি সম্ভবত এখানে যে পজিটিভ ভোল্টেজ আছে, পজিটিভ ভোল্টেজটা একটু লেগে যাওয়ার কারণে এখানে হয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল। কারণ নেগেটিভ পজিটিভ নাকি কাজ করছে, কমানো যাচ্ছে তো মনে হয়, না নষ্ট হয়নি তো মনে হচ্ছে, নষ্ট হয়নি তো নাকি।
এটার ভেরিয়েবল ঠিক আছে, হ্যাঁ, কিন্তু 431 ওইটা নষ্ট হয়ে গেল। এখানে এই দুইটা পয়েন্ট শর্ট করে দিয়েছিলাম, এই যে পজিটিভ সংযোগ এখানে সরাসরি দিয়েছিলাম, পজিটিভ সরাসরি দেওয়া যাবে না। তো সার্কিট কাজ করছে এইটুকু তো আমি দেখালাম। সার্কিট এই যে লো ভোল্টেজ এইটা কিভাবে বানিয়েছি সেটা আমি একটু ক্লিয়ার করে আপনাদের এখন দেখাবো আর একটু বুঝিয়ে দিব। আচ্ছা, এইখানে 3টা রেজিস্টর প্রয়োজন হবে এরকম। ক্যামেরা ব্লার হয়ে আছে কেন? আচ্ছা, এবার 3টা রেজিস্টর প্রয়োজন হবে। ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে না। এখানে ঠিক আগের নিয়মেই এই যে 1 নাম্বার পিন হচ্ছে রেফারেন্স, এখানে 2.5 ভোল্ট 2.5 ভোল্ট হলেই কেবল এটা চালু হবে। এইটা যখন চালু হবে তখন এখান দিয়ে গ্রাউন্ড ভোল্টেজ আসবে, আর এখান দিয়ে যখন গ্রাউন্ড ভোল্টেজ আসবে তখন এই যে 1K রেজিস্টরের মাধ্যমে যে ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজটা আসছে, বাল্ব জ্বলছে, এই ভোল্টেজটাকে ড্রপ করে দিবে। এখানে যখন ভোল্টেজটা আউট হবে, রেফারেন্স যখন আপনার 2.5 ভোল্টটা পেয়ে যাবে, এটা কিন্তু চালু হবে। চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নেগেটিভ ভোল্টেজটা এখান দিয়ে গিয়ে 3 নাম্বার পিন দিয়ে বেরিয়ে এলইডি লাইটের যে পজিটিভ পিন, এই পজিটিভ পিনটাকে ভোল্টেজ ড্রপ করিয়ে দেবে। তখন যেটা হবে, এই বাল্বের নেগেটিভ সাইডেও পজিটিভ পাবে, নেগেটিভ সাইডেও নেগেটিভ পাবে, আর পজিটিভ সাইডেও নেগেটিভ পাবে। এই যে এখান থেকে নেগেটিভ পাবে, কারণ এখানে এই যে একটা রেজিস্টরের মাধ্যমে এখানে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, এবং এখান থেকেও আউটপুটটা হচ্ছে সরাসরি, এটা যে আউটপুট এটা হচ্ছে সরাসরি এরকম। তো আমি যদি লাল এবং নীল এখন দুটোই আপনাদের যদি করে দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে লাল এবং নীল দুটোই দেখাবো একসাথে, যে লাল নীল পাশাপাশি লাইট দুটোই থাকবে। এখন যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমিও একটু অন্য কাজ করি, লাল নীল দুটোই বাল্ব রেখে ওটা দেখাবো। তবে আশা করি মোটামুটি একটু ধারণা পেয়েছেন, সময়টা একদমই নষ্ট আপনাদের হয়নি। এই হচ্ছে সার্কিট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এটা নিয়ে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। এটার 1 নাম্বার রেফারেন্স পিন 2.5 ভোল্টেই এটা কেবল চালু বা বন্ধ, চালু বন্ধ চালু এটা কাজ করে। এটা মিনিমাম 2.5 ভোল্ট দরকার হবে। ক্যামেরাটা ব্লার হয়ে থাকছে কেন? এখানে মিনিমাম 2.5 ভোল্ট, 1 নাম্বার পিনে 2.5 ভোল্ট এটা মিনিমাম থাকতে হবে। এই 2.5 ভোল্টটা আসলেই কেবল এইটা স্টার্ট হয়ে যাবে। ঠিক এভাবেই কাজ করে। তো এটা নিয়ে আমি কিছু প্রজেক্ট তৈরি করারও চেষ্টা করব, যেগুলো এত কিছু জানার প্রয়োজন হবে না, জাস্ট আপনি কানেকশন দেবেন আর কমপ্লিট। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।